রাসেল ভাই, আমি আবু আলতামাস শৌনক, পুরান ঢাকা থেকে, সূত্রাপুর থেকে এসেছি। তো আমি আমার ঘটনায় ফিরে যাচ্ছি। একটু শুরু থেকে বলে নিলে ভালো হয়। আমার জন্মটা বেসিক্যালি অমাবস্যা রাতে হয়েছিল, যখন হিন্দুদের কালী পূজা হয় তখন। তো যখন ঠাকুরকে নিয়ে আসছিল তখন আম্মুর সাডেনলি পেইন শুরু হয়। আম্মুকে হসপিটালে নিয়ে যায়। তো 1:30টার দিকে সম্ভবত হিন্দুদের কালী পূজার যে পূজাটা হয় অমাবস্যা রাতে, তো সেই পূজাটা হয়, আর তখনই আমার জন্ম। তো যাই হোক, আমি আসলে এই বিষয়গুলো মানি না, জাস্ট এমনি শেয়ার করা। তো ঘটনাটা হচ্ছে এরকম, এটা বেশ আমার জন্মের পর থেকেই যখন আমি বড় হতে থাকি তখন আমার ভয়ের প্রবণতাটা অনেক বাড়তে থাকে, যে ঘরে 1 মিনিটও একা থাকতে পারি না। অথবা দেখা যাচ্ছে ওয়াশরুমে গেলেও আম্মু আব্বু কাউকে না কাউকে ওয়াশরুমের বাইরে দাঁড় করিয়ে রাখতাম, আর 1 বা 2 মিনিট পর পর হচ্ছে গিয়ে ডাক দিয়ে দেখতাম শিওর হওয়ার জন্য যে তারা আছে কিনা। সো যখন দেখতাম যে আছে, ঠিক আছে, না থাকলে তখন চিৎকার চেঁচামেচি। আর অন্ধকারে থাকবো এটা তো হতেই পারে না, লাইট জ্বালিয়ে ঘুমানো, এই বিষয়গুলো আমার সাথে হতে থাকে। তো এইভাবে করে চলছিল, আর আমি আর আমার বড় বোন একসাথে থাকতাম। তো আপু যেটা করতো, আমি তো যেটা বললাম যে অন্ধকার সহ্য করতে পারতাম না, তো সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাতো। মানে আমি লাইট জ্বালিয়ে ঘুমাতে চেতাম, আর অন্ধকার না, আমার অন্ধকার লাগবে, আর আমাকে প্রচুর পরিমাণে ভয় দেখাতো। তো আমি যদি দেখা যেত যে ও যে জিনিসগুলো চাচ্ছে সেটা যদি না করতাম, তখন আমাকে আরো ভয় দেখাতো, যে ওই দেখ পায়ের নিচে থেকে হাত উঠছে, তোকে এখনই কেউ ধরলো। আর জিনিসগুলো আমার কাছে মনে হতো একদম বাস্তব। তো আমি প্রচুর ভয় পেতাম, আর ও যা বলতো তাই করতাম। তো এভাবে করে চলতে থাকে। একদিন হঠাৎ আমরা সব কাজিনরা মিলে লুকোচুরি খেলছিলাম। তো বাসার বর্ণটা একটু দিয়ে নিচ্ছি। আমাদের বাসাটা হচ্ছে অনেক পুরোনো দিনের ছিল। তো 2টো সিঁড়ি, একটা হচ্ছে সামনের দিকে সিঁড়ি, একটা পেছন দিকে সিঁড়ি। তো সামনের দিকে সিঁড়িটা সাধারণত ইউজ করা হতো না, যদি কোনো মেহমান আসতো তখন তারা সামনের দিক দিয়ে আসতো, আর আমরা সবসময় পেছন দিকে সিঁড়িটাই ব্যবহার করতাম। আর সামনে সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে ড্রয়িং রুম, ওখানেও খুব কম একটা, মানে বেশি একটা যাওয়া হতো না। যদি মেহমান আসতো তখনই ওখানে আমরা যেতাম, আদারওয়াইজ ওটা সবসময় লক করা থাকতো। তো যেহেতু লুকোচুরি খেলছিলাম, আমি ওখানে যে তখন লুকাই, তখন টাইমটা হবে অনেকটা 12:30 থেকে 1টার মধ্যে। তো হঠাৎ আমি খেয়াল করে দেখি যে অন্ধকার রুমের মধ্যেই একটা দেয়ালে একটু আলো বোঝা যাচ্ছে, খাটের মধ্যে একজন মানুষ শুয়ে আছে। তো ওটা অনেকটা হচ্ছে গিয়ে মসজিদে যখন হুজুররা থাকে নামাজ পড়ে, এক ধরনের মাথায় ঘুমটার মতো কিছু দেয়, রুমাল জাতীয়। তো এমন মনে হচ্ছে যে কেউ একজন খুব বুজুর্গ একজন মানুষ শুয়ে আছে। তো উনি তাকিয়ে বলতে উনি হাসছেন, আর খুব সুন্দর একটা গন্ধ ছিল। মানে আমি এরকম গন্ধ এখন পর্যন্ত আর পাইনি। তো আমি চিৎকার দিয়ে বেরিয়ে চলে আসি, আম্মু চাচি সবাইকে বলি যে আমি এরকম তো কিছু একটা দেখলাম। সবাই আমার সাথে আসে, এসে রুমে যেয়ে দেখে যে আসলে কিছুই নাই। যেটা বলো, তুমি তো সবসময় ভয়ই পাও, এরকম কিছুই হয়নি, এটা তোমার ভুল ধারণা, মনের ভুল বা ভুল ধারণা। আমি অনেক চেষ্টা করি সবাইকে বোঝাতে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তো যাই হোক, সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, আমরা মশারি টাঙিয়ে ঘুমাতাম। তো যেটা হয়, আমি আমার মনের অজান্তেই, মানে আমি বুঝতে পারছি যে হচ্ছে, বাট কেন হচ্ছে, আমি কি করছি আমি বুঝতে পারছিলাম না। তো আমি আমার রুম থেকে বেরিয়ে বারান্দা দিয়ে হেঁটে হচ্ছে একদম লাস্ট প্রান্তে, যেটা বললাম আমাদের ড্রয়িং রুমটা ছিল, ওখানে আমি ঢুকলাম। তো ঢোকার পরে যেটা হয়, সাডেনলি গেটটা বন্ধ হয়ে যায়। আমি আবার সেই স্মেলটা পাই, যে খুব সুন্দর একটা গন্ধ। আমি বুঝতে পারছি, আলোতে বোঝা যাচ্ছে একটা শ্যাডো, যে কেউ একজন শুয়ে আছে। তো তিনি আমাকে বললেন যে এই সোফাটায় বসো। তো আমি যে বসলাম, আমি জাস্ট খুব ভয়ে ভয়ে বলছি যে দেখেন আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন, আমি তো খুব ভয় পাচ্ছি। তো উনি আমাকে বললেন যে কোথায়, না তো ভয় পেলে তো এত রাতে তুমি আসতে না, আর তুমি আসলে ভয় পাচ্ছ না, আর এখন থেকে তুমি কখনো ভয় পাবে না। তো এরপরে আমার আর কিছু মনে নেই। সকালে আমার যখন ঘুম ভাঙে, দেখে যে আমি আমার ঘরের বিছানার নিচে, মানে খাটের নিচে শুয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে বলে যে কেন এখানে কি করছো, বাট আমি তখন আসলে কারোর সাথে বিষয়গুলো শেয়ার করিনি, কারণ আমি বললেই সবাই একটাই কথা বলে যে আমার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, যেহেতু আমি ভয় পাই। তো এরপর থেকে যেটা হয়, আমি আস্তে আস্তে বড় হওয়া শুরু করি, বাট এখন পর্যন্ত কিন্তু আমি আর ভয় পাই না। আর অন দ্য আদার হ্যান্ড যেটা হয়, এখন কিন্তু আমার বড় বোন প্রচুর পরিমাণে ভয় পায়। বিষয়টা এরকম না উল্টো হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে, একটা বাবু আছে, বাট ও এখনো ঘরের টিউব লাইট জ্বালিয়ে, মানে রড লাইট যেটা আমরা বলি, জ্বালিয়ে ঘুমায়। তো অন্ধকার ও থাকতে পারে না। আর যেটা আপনাকে বলছিলাম যে একটা স্মেল পেতাম,
তো আমি কিন্তু ওনার সাথে অনেকবার কথা বলেছি, তো এটা যদি হ্যালোসিনেশন হতো এটা এতবার হতো না। আর আমি ওনার সাথে লাস্ট আমার কথা হয় 2003 বা 2004 এরকম। তো উনি যাওয়ার সময় আমাকে জাস্ট বলে যায় যে এটাই হয়তো বা শেষ দেখে, পরে আর দেখা হচ্ছে না। তা আমি তখন ওনাকে বললাম কেন, মানে তাহলে আপনি চলে গেলে তো আমি আবারও ভয় পাবো। তো উনি বললেন যে না, তুমি আর কখনোই ভয় পাবে না, বাট একটু চেষ্টা করো তোমার রাগটা কন্ট্রোল করার জন্য। আচ্ছা, ওকে। সো এটাই আমার ছিল প্রথম স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আবারও ডক্টর আলিফের কাছে, এবং ডক্টর আলিফের পরে যদি আহমেদ বাবু ওনার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, এবং আশা করছি যে এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এখন পর্যন্ত যেগুলো আপনারা শুনছেন আশা করছি আপনাদের ভালো লাগছে। আমরা চলে আসছি ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনায়। চলুন আমরা শুনে আসি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে খুলনা জেলায়। তো যিনি শেয়ার করেছেন ওনার ঘটনা, আমি লাস্ট এপিসোডেও শেয়ার করেছিলাম, হাসান ভাই। এটা ওনার এক পরিচিত ভাইয়ের ঘটনা, তার দাদার ঘটনা আর কি। তার দাদা যে চাকরি করতেন আর কি, তিনি ফরেন্সিক বিভাগে একটা সিম্পল ডোম হিসেবে চাকরি করতেন, একটা জায়গায়, একটা থানার আন্ডারে, একটা মর্গে। তো ওনার কোন ধরনের প্রাথমিক শিক্ষা ছিল না, শিক্ষা ছিল এতটুকু যে একটা লাশ কাটতে হবে। শুরুতে যখন তিনি মানে মর্গে চাকরি শুরু করলেন, তখন পাশে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন তাদের বসের কাজ। একটা পর্যায়ে বসের কাজ দেখে দেখে নিজের কাজ শেখা, এবং আপনার শেখার পরে উনি নিজেই কাজ করা শুরু করলেন। ঘটনাটা 1989 সালের। তো ওনার সিস্টেম এরকম ছিল যে উনি মর্গে ঢুকতেন হচ্ছে রাত 9টার দিকে, 10টার দিকে ঢুকে যেতেন এবং বের হতেন ভোর 5টা-6টার দিকে। বাকিটা সময় সে সকালবেলা বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঘুম দিতেন, এক ঘুমে একবার দুপুরবেলা উঠে আবার বিকালবেলা আড্ডা, এবং রাতের বেলা জিনিসপত্র যদি বাড়িতে কিছু লাগতো দিয়ে কিনে দিয়ে আবার তিনি চলে যেতেন মর্গে। ওকে, এরকম রুটিন ছিল তার। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিকের ঘটনা, 1989 সাল। সেই সময়টায়, সেই দিন মানে ওনার এরকম অবস্থা ছিল যে একটা সময় ওনার লাশ কাটা ছিল পেশা, এরপরে হয়ে গেছিল নেশা। এবং এটা আমি আগেও একবার একটা ডোমের ঘটনা বলতে যে বলেছিলাম যে আমার কাছে মনে হয় সব ডোমগুলো এরকমই অবস্থায়, মানে প্রথমে প্রফেশনালি একটা পরে বলে যে আমার উনি বলছিলেন যে প্রফেশন থেকে প্যাশন হয়ে গেছে। হ্যাঁ, যে লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আচ্ছা, এটা এক ধরনের নেশাই হয়ে গেছে, লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আমাকে বলছিল মানে যে ওনার এই অবস্থা আর কি। হ্যাঁ, তো সেদিন যেদিন ঘটনা ঘটে, সেদিন বৃহস্পতিবার, সেদিন 2টা লাশ আসে। তো অন্য সময় নাকি এরকম হয় যে ওনার অ্যাসিস্ট্যান্ট সাথে থাকলে উনি 5-7টা লাশ কেটে ফেলেন, এরকম দিনও গেছে। তো সেদিন 2টো লাশ আসে, এবং 2টো লাশ এরকম ওই যে আপনার এটাকে কি বলে, চাটাইয়ের মধ্যে মোড়ানো অবস্থায় আসে। উনি রিসিভ করেন এবং উনি রিসিভ করে 2টো লাশকে স্ট্রেচারের উপরে শুয়ে ফেলেন। ওকে, 89 সালের সেই ঘটনা বলতে যে বলছেন যে ওই দিন এত বৃষ্টি যে ওনার ওই দিন ওই ইয়াটা আসে নাই, অ্যাসিস্ট্যান্টটা আসে নাই। তো উনি 2টা লাশই তো আছে, দরজা বন্ধ করে, আবার শিয়ালের প্রকোপ ছিল, তো দরজা জানালা বন্ধ করে তিনি লাশ কাটবে এরকম প্ল্যানিং করছেন। এমন সময় লাশ কাটা স্টার্টও করেন। তো প্রথমে মাথার দিকে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, একটা সিগারেট ধরিয়ে, এবং মাথা কাটা শুরু করে দেন। মাথা কাটার পরে এরপর বুক কেটে পেটে চলে আসেন। আচ্ছা, এমন সময় প্রপারলি তিনি অন্য যেসব অর্গানস, যেসব ম্যাটেরিয়ালস গুলো আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের দরকার হয় সেগুলো মানে উঠে তিনি জাস্ট সেলাইয়ের জন্য প্রিপারেশন নেবেন। এমন সময় দরজায় নক শব্দ, বাইরে প্রচন্ড বৃষ্টি। এই নকের কিছুক্ষণ আগে আবার অনেকগুলো শিয়াল ডেকেছে, বলে যে বৃষ্টির সময় শিয়াল বের হয়ে তো রাতে ডাকা সম্ভব ইম্পসিবল। রাত্রে 1টার পর কাজটা ধরে, এবং 2টা লাশই তো আস্তে আস্তে ধরি। এবং আমি বলি রাসেল ভাই, আমি কিছু জিনিস স্কিপ করে গেছি যে ওনার বলে যে আমি সবসময় কোনো কনসেন্ট্রেশন দিতাম না লাশের প্রতি, এত মায়া দিয়ে দেখতাম না লাশকে। ওই দিন কেন জানি তার মনে হয়েছিল যে একটু মায়ার চোখে দেখি লাশটা। ওই লাশটা মায়ার চোখে দেখতে যে লাশের ডান চোখটা উপরের দিকে তোলে। তো বেসিক্যালি এরকম জানি যে মাসেল কন্ট্রাকশনের কারণে পরবর্তী সময় এই জিনিসটা বন্ধ করা যায় না, তাই হচ্ছিল। লাশের চোখের পাতাটা নামানো যাচ্ছিল না। এক্স্যাক্টলি সেম ভাবে বাম পাশেরটাও করতে যে তিনি দেখলেন যে বাম পাশেরও সেম অবস্থা, এখন 2 পাশের পাতাই বন্ধ হচ্ছে না। একটা পর্যায়ে তার কাছে মনে হতে থাকলো যে কি ব্যাপার, লাশটার কি চোখের মনি নড়ছে? দেখছে যে ওনার দিকেই লাশটা তাকিয়ে আছে, চোখের মনি মুভ করতে যায়। তো আজেরা জিনিস, খুব সাহসী মানুষ ছিলেন। ওই 89 সালের ঘটনা, এর আগে তার 15 বছরের এক্সপিরিয়েন্স, তো কোনো সমস্যাই না। তিনি এরকম লাশকে সেলাই করার প্রিপারেশন নেবেন। আবারও লাশের চেহারার দিকে তাকালেন, দেখলেন যে লাশটা তার দিকেই তাকিয়ে আছে। কোন একটা ম্যাটেরিয়ালস নিয়ে কোন একটা ম্যাটেরিয়ালস টেবিল থেকে নিয়ে আসে তার টেবিলে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে লাশটা তার দিকেই তাকিয়ে আছে, এবং মণিগুলা ঘুরে ঘুরে দেখছে যে সে কোথায় যাচ্ছে। এমন সময় শিয়ালের শব্দ, শিয়াল ডাকার শব্দ, বাইরে অনেকগুলো শিয়াল ডাকছে। যে বৃষ্টির মধ্যে শিয়াল ডাকার কথা না, এত রাতের বেলা।
হ্যাঁ, রাতের বেলা শিয়াল ডাকে, কিন্তু বৃষ্টির মধ্যে এরকম দরজার সামনে এসে ডাকা ইম্পসিবল। হঠাৎ করে দরজার মধ্যে নক নক, এবার আমি নকের শব্দে আসি, নক নক করতে গিয়ে উনি দরজাটা খুলে দেখেন যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, সে অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, তার সাথে আরেকটা লোক। এবং আশ্চর্যজনক বলে যে উনি এই জিনিসটা এতটা ওভারলুক করে গেছেন যে ওই দুজন লোক ভেজা ছিল না, বাইরে তো প্রচন্ড বৃষ্টি এক ফোঁটা থামার নাম নাই, কিন্তু এই লোক দুইটা শুকনো। এবং এমনও না যে পাশে কোনো ধরনের ছাউনি আছে বা উনি ওইখানে দাঁড়িয়েছিল বা কিছু একটা, এরকম কোনো চান্সই নাই। ওই জায়গায় আসতে গেলে আপনাকে ভিজতেই হবে, তো ওরা শুকনা। তো যাই হোক, উনি এতটা খেয়াল করেন নাই, মানে অতটা আমলে নেন না। আমলে নেন নাই। দরজা লাগিয়ে, যেমন যে লোকটা ওনার বাইরের লোক ছিল তাকে বলেছেন যে তুমি ভয় পেতে পারো, তুমি পেছনের যেয়ে বসো, পেছনের রুমটাতে যেয়ে বসো। তো এই লোকটা পেছনের রুমটাতে যেয়ে বসে এবং তার লোকটাকে বলে যে দেখো আমি ম্যাটেরিয়াল সব বের করে ফেলছি, কলিজা টলিজা সব বের করে ফেলছি, আসলে সেলাইটা করে ফেলি, কারণ সকালবেলায় দিতে হবে আরেকটা লাশ কাটবে। তো ওনারা সেলাই করতে যায় এবং ওই লোকটাও বাধ্য ছেলের মতো তার সাথে সেলাই করতে বসে পড়ে। পেটের থেকে আসবে বুকের দিকে, এমন সময় কটর কটর সাউন্ড, ওই কাঠের ভিতর থেকে যদি উই পোকা কটকট করে সাউন্ড করতে থাকে, ঠিক এরকম ভাবে সাউন্ড হতে থাকে। তো উনি পিছনে তাকাতে যাবে, এমন সময় পাশের যে অ্যাসিস্ট্যান্টটা ওনাকে বলে যে এই তুই পিছনে তাকাইস না, পিছনে তাকালেই শেষ হয়ে যাবি। এইটা বলার পর উনি আর ওই জায়গায়, উনি বলছে যে ওই জায়গায় এত সাহসী লোক, উনি একদম শেষ হয়ে যায় ভয়। কাহিনী কি, উনি দেখে পেছনে যে লোকটা, ওই লোকের ওই ডেড বডির মাথার মধ্যে দিয়েছে একটা কামড়, মানে কামড় দিতে যাচ্ছে, এরকম কন্ডিশন। উনি এক দৌড়ে দরজার কাছাকাছি চলে যায় এবং মানে কাছাকাছি যেতে পিছনে তাকিয়ে দেখে যে আসলে কাহিনী কি হচ্ছে, আমি এত সাহস একটা, আমার এত ভয় পাচ্ছে কেন। উনি পিছনে তাকাতে দেখে যে ওই যে স্পেসিমেন গুলা খুলেছে, মানে উনি কেটে রেখেছে আলাদা করে, সেগুলিতে কামড় বসিয়ে দিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। উনি এক দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে যতই পালাচ্ছে ততই শব্দ আসছে, এতদিন যাবত এত লাশ কাটছে, এবার আয় না আমাদের সাথে লাশ কাট, এবার আয় আমাদের সাথে, এরকম শব্দ শুনছে। এবং এক দৌড়, ওনার বাড়ি ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে, দৌড়াচ্ছে অর্ধেক রাস্তা এসে সেন্সলেস হয়ে যায়। ঘুম ভাঙে একটা ইমাম থাকে তার সাথে, মানে ঘুম থেকে উঠে একটা ইমাম আছে সামনে এবং তার ছেলে আছে, তার ওয়াইফ আছে। ঘটনা বলে সবাইকে, যেরকম ঘটনা, খুব ভয় পেয়ে গেছিলাম, গতকালকে এরকম একটা ঘটনা ঘটলো, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। তিনি যান মর্গে যাওয়ার পরে উনি দেখেন যে মানে রাসেল ভাই ঘটনাটা অনেকদিন যাবৎ কেস হিসেবে ছিল আর কি, ওই ডেড বডিগুলো পাওয়া যায়নি যেহেতু বেওয়ারিশ ছিল। তো ওইখানে শুধুমাত্র কয়েকদিন যাওয়ার পরে উনি দেখেন যে কয়েকটা হাড়গোড় পড়েছিল আর পুরো রক্তের ছাপ, 2টা লাশ উধাও ছিল, 2টা লাশই পাওয়া যায়নি পরে। এবং 1 বছর যাবত এটা ওনারা খোঁজার চেষ্টা করেন, কি হয়েছিল, কেন হয়েছিল, কিন্তু কেউ কোনো ধরনের ক্লু পাননি। তো পরবর্তী সময়ে উনি জব ছাড়বে এরকম প্ল্যানিং করছিল। তো যেহেতু রাসেল ভাই, আমি আগে বলেছিলাম এটা একটা নেশা, তো উনি এক হুজুরের কাছে গিয়েছিল, আসো আদৌ কোনো ধরনের তাবিজ তোমার করে নিজেকে সেফ করে কি তিনি আবারও সেই প্রফেশনটা স্টার্ট করতে পারবেন কিনা। তো ঘটনাটা কি ঘটেছিল সেটা তার হুজুরের কাছ থেকে সে ইনফরমেশনটা নেয়। ইনফরমেশনটা এরকম ভাবে নেয় যে কাহিনী কি, তো বলে যে ওই যে লোকটা লাশ কাটছিল, তিনি এমন হতে পারতো সে আরেকটা লাশ কাটতে পারতো, কিন্তু সে এই লাশটাই কেন স্টার্ট করলো। এই লাশটা যিনি ছিলেন তিনি আসলে জিন পালন করতেন 2-3 জন, এবং এই জিন দেখতে তাদের একটা মনোমালিন্য হয়ে যায় আর কি। তো একটা পর্যায়ে জিনরা তার লাশটা সরিয়ে ফেলে ব্ল্যাক ম্যাজিকের জন্য, হতে পারতো এটা ব্ল্যাক ম্যাজিক, উনি বলেন সঠিক জানেন না, কিন্তু এই লাশগুলো জিনগুলোই সরিয়ে ফেলে ওইখান থেকে, ওই লাশগুলো আর খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তী সময় আসলে ওই যে বলে যে ইচ্ছা যেটা করে আর কি, লাশ কাটার ইচ্ছা, নেশা হয়ে গেছিল। একদিন এরকম হঠাৎ করে মর্গ থেকে ফোন আসে, মানে ডাক আসে আর কি, যে যেতে হবে। তো উনি মর্গে যান, একটা লাশ কাটেন, সেদিন বাসায় ফেরেন। বাসায় ফেরার পরে রাত্রেবেলা স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে, স্ট্রেচারের মধ্যে চারিপাশে 4-5 জন লোক আপনার ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে কাটবে বলছে, তাকে এখন সবাই কেটে ফেলবে, ওই 4 জন মিলে তাকে এখন কাটবে। তিনি ডেড বডি হয়ে আছেন, এটা তিনি স্বপ্নে দেখলেন। ঘুম থেকে ভাঙার পর রাসেল ভাই তার ডান পাশটা পুরো অবশ হয়ে গেল, ওইটা প্রায় 30 বছর যাবত অবশ, এখন পর্যন্ত অবশ, একটু আগে মেসেজ পর্যন্ত অবশ। যে লোকটা শেয়ার করেছেন তিনি এই হাসান ভাইকে বলেছেন আর কি, যে এখন পর্যন্ত অবশ এবং সবার কাছে দোয়া চেয়েছেন রাসেল ভাই। ওকে, এটা কোনো সুরাহা করতে পারে, 30 বছর যাবত তার ডান পাশটা অবশ আছে এখন পর্যন্ত। আমি আপনাকে চাইলে বয়োজ্যেষ্ঠ ডাক্তারের কাহিনী, উনি বেশ বয়স্ক, আমার বাবার বয়সী প্রায়, ওনার নাম বলতে নিষেধ করেছেন, ধরে নিলাম ডাক্তার রায়হান। ওকে, আচ্ছা, 1975 সালের দিকে কাহিনী আর কি। তো তখন উনি ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, তো পাশ করতেন পল্লবী এলাকায়। তখন পল্লবী খুবই আন্ডার ডেভেলপড একটা এলাকা, মানে খুব বেশি কিছু ডেভেলপমেন্ট হয়নি, অনেক মানে খুব খালি একটা জায়গা আর কি। হঠাৎ দিয়ে একটা বাড়ি হয়েছে এরকম একটা জায়গা। তো উনি ওই সময় ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। তা একদিন ওনার কাছে একটা পেশেন্ট আসে।
পেশেন্টটা খুবই বৃদ্ধ পেশেন্ট, এবং মানে ওনাকে নার্সরা ডাকে আর কি, অনেক ওই ওয়ার্ডের মধ্যে অনেক পেশেন্টের মধ্যে একজন আর কি, নার্সরা ডাকে যে ডাক্তার সাহেব উনি আসছেন, ওনার এরকম কি জানি একটা প্রবলেম ছিল, এটা বেড়ে গেছে। তো উনি যান, যে দেখেন, দেখে রোগীর সবকিছু চেক করে উনি দেখে যে ওনার ইনজেকশন পুশ না করলে হার্ট রেট বাড়বে না আর কি, হার্ট রেটটা খুব লো হয়ে গেছে। তো উনি তখন ওই সময় একটা ইনজেকশন পুশ করার জন্য রেডি করেন, মানে উনি দেখেন যে এই মানে অ্যাকর্ডিং টু দ্য চার্ট ইনজেকশনটা পুশ করতেই হবে, নাহলে হার্ট রেট ফল করছে। মানে এরপরে যেটা হবে, ওই সময় মনে হয়, আমি জানি না পেস মেকার এই ধরনের টেকনোলজি এত ভালো ছিল কিনা, আই ডোন্ট নো, বাট ইনজেকশন পুশ করতে হতো আর কি হার্ট রেট বাড়ানোর জন্য। তো উনি তখন বলে যে এখন যখন পুশ করবেন তখন রোগীটা অনেক রিকোয়েস্ট করেন ওনাকে যে ডাক্তার সাহেব আমাকে দিয়েন না, আমি মারা যাবো এটা দিলে। তো উনি কোনো কথা শুনেন না, ওই আবেগের ধারে কাছে উনি যান না, উনি কথা শুনেন, ডাক্তার রোগীকে কোনো উত্তরও দেন না, মানে একটু রূঢ় ছিলেন উনি এই সময়। তো উনি নার্সকে বলেন ইঞ্জেকশন রেডি করো, সবকিছু রেডি করার পর উনি রোগীকে ইঞ্জেকশনটা পুশ করেন। তো পুশ করানোর কিছু এরকম একটা ভাব ওনার লাগতে থাকে। তো উনি বাসার মধ্যে আস্তে আস্তে ঢোকেন, ঢোকার পরে উনি যে লিভিং রুমটা যায়, যে দেখে মনে হচ্ছে যে ওনার লিভিং রুমে কেউ বসা, মানে কেউ একদম সোফায় বসা, অন্ধকার। তো উনি সিগারেট খেতেন তখন, তো উনি লাইটার জ্বালায় দেখে যে কেউ নাই রুমের ভিতরে, মানে বাসা খালি। তো উনি যান, যে খুঁজে 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 বের করে, ওনার ওখানকার একটা ফ্ল্যাশ লাইট ছিল ওনার, উনি রোগীদের চেক করে ফ্ল্যাশ লাইট জ্বালায় আস্তে আস্তে খুঁজে মোম বের করেন, মোম কোথায় জ্বালাবেন, জ্বালায়। তো ওনার অভ্যাস ছিল রাতে শাওয়ার নেওয়া বাসায় এসে। তো বেশ বড় বাথরুম, এবং ওনার বাথরুমটা বেশ ভালো ই করা ছিল আর কি, মানে ফ্যাসিলিটেড ছিল, সেখানে ওই সময় ইংলিশ কমোড অ্যান্ড বাথটাব এরকম দেওয়া আর কি। তো উনি যখন শাওয়ার নিতে যান, উনি বাথরুমে ঢুকেন, এবং এখানে একটা জিনিস বলি, উনি তখন কিন্তু বিশ্বাসী মানুষ ছিলেন না, মানে এখন উনি যথেষ্ট বিশ্বাসী, বাট তখন উনি মোটেই বিশ্বাসী লোক ছিলেন না। তো উনি বাথরুমে ঢুকে উনি মোমবাতিটা রেখে, বেসিনের পাশে মোমবাতি রেখে উনি শাওয়ারে পানি ছাড়েন, সেরে উনি বাথটাবের মধ্যে মানে একটা শাওয়ার নেওয়ার চিন্তা ভাবনা করেন। যখন বাথটাবে পানি ভরে গেছে, উনি বাথটাবে নামছেন, শুয়ে আছেন চোখ বন্ধ করে। কিছুক্ষণ পরে উনি হঠাৎ করে ফিল করেন যে রুমটা আসলে অন্ধকার, চোখ বন্ধ করে রাখছিলেন উনি, থাকে রুমে অন্ধকার, মানে রুমের মধ্যে কোনো মোমবাতি জ্বলছে না, মোমবাতি নিভে যে গেছে, মোমবাতির ওই যে আগায় যে একটা ছোট্ট আলো, ওইটাই অনেকখানি কালো হয়ে মানে ধরা দিচ্ছে আর কি। তো উনি চিন্তা করে মোমটা জ্বালবো না, থাকা আর একটু শুয়ে থাকি, তো এরকম শুয়ে আসেন। হঠাৎ ওনার কাছে মনে হয় যে রুমের মধ্যে আরেকটা মানুষের উপস্থিতি আছে। এটা লাইক উনি মানে ঘোর অন্ধকারের মধ্যে বুঝতে পারতেছে যে আরেকটা অন্ধকার কোনো কিছু, মানে অন্ধকারের মাঝে অন্ধকার, এরকম একটা কিছু উনি ডিটেক্ট করতে পারতেছে, এবং সেটা মুভ করতে করতে মনে হলো যে ওনার পাশে যে কমোডের কাছে আসলো। কমোডের কাছে এসে উনি হঠাৎ করে পেলেন যে কমোডের যে সিটটা এটা উঠানো ছিল, ঠাস করে এটা পড়ে যায়, এবং মনে হলো যে কমোডের উপরে কেউ বসলো, এবং ওনার ফিল হচ্ছে যে রুমের মধ্যে আরেকটা নিঃশ্বাসের শব্দ উনি শুনতে পাচ্ছে। তারপর উনি হঠাৎ করে ওনার কানের কাছে ফিসফিস করে শব্দ পায় যে ইঞ্জেকশনটা না দিলে হতো না, এবং এটা শোনার সাথে সাথে ওনার সাথে সাথে গুজবাম্প হয়, এবং উনি মনে হচ্ছে ওনারই হৃদস্পন্দন থেমে যাবে, এবং উনি নিজের অজান্তেই বলতে থাকে আমাকে মাফ করে দাও, একদম আমাকে মাফ করে দাও, এরকম বলতে থাকে। এবং বলতে বলতে কখন যে উনি চোখ বন্ধ করে ফেলছেন বা ঘুমায় গেছেন, উনি সেন্সলেস ঠিক বলে না, মানে ওনার ভাষাতে এটা সেন্সলেস হবে না, উনি ঘুমায় গেছেন। উনি যেটা বলছে যে উইচ ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ পানিতে ডুবে মারা যেতে পারতেন, উনি যদি স্লিপ কেটে আরেকটু নিচে চলে যেতেন তাহলে পানিতে ডুবে মারা যেতেন। ওনার খেয়াল নাই, ওনার যখন মানে ই ফেরে তখন দেখে যে হঠাৎ বাইরে বৃষ্টির শব্দ আর নাই, ঝড় বৃষ্টির শব্দ নাই, এবং উনি তখনও শাওয়ারে, ওনার হাত টাত সব চুপসে গেছে একদম, থরথর করে কাঁপতেছে আর কি। তখন ভোরের আলো হালকা রুমের ভেতরে আছে আর কি, ওই জানলার ভেতর দিয়ে আসতেছে। তো উনি এত ভয় পাচ্ছিলেন যে উনি শাওয়ারের ভেতর থেকে উঠতে ভয় পাচ্ছিলেন তখন। তো উনি উঠে কোনো মতে আর কি রুমে আসেন, ধাতস্থ হন, এবং উনি সাথে সাথে ওনার টেলিফোনের কাছে যান, মেডিকেল কলেজে ফোন করে ওনার ওয়াইফ যেখানে আছেন সেখানে উনি খোঁজ নেন, ওয়াইফকে বলেন যে কোনো অবস্থায় হোক এখন বাসায় আসতে বলে। উনি একটু ধাতস্থ, ওনার ওয়াইফ আসেন, ওনার ওয়াইফ আবার ওনার থেকে বিশ্বাসী ছিলেন। তো তিনি আসেন, এসে দেখেন যে স্বামী ভয়, এবং উনি বলে এরকম ভয় পাচ্ছিলেন তখন ওনার মনে হচ্ছিল যে উনি যে রুমটায় বসে আছেন যে কোনো সময় ওই রুমের গেট খুলে ওই লোকটা ঢুকবে, আচ্ছা, যাকে উনি ইঞ্জেকশন দিয়েছেন, আচ্ছা, প্রতি মুহূর্তে এরকম উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন ওই সময়। তো ওর মধ্যে ওনার ওয়াইফ আসেন, এবং উনি অনেক কষ্টে দরজা খোলার পর ওয়াইফকে বলেন কথাগুলা। তো ওনার ওয়াইফ বলেন যে এটা তোমার মনের ভুল, হ্যাঁ, মানে এটা তুমি এরকম কিছু শোনোনি। বাট ওনার ওয়াইফ কিন্তু দুইটা জিনিস আবিষ্কার করে, ঘরের মধ্যে আরো কিছু ফুটপ্রিন্ট পায় রাসেল ভাই, যে ফুটপ্রিন্ট গুলা কিন্তু লাইক ভেজা টাইপের ফুটপ্রিন্ট, এবং ওইটা ওনার একার না, মনে হচ্ছে একজন মানুষ এখানে হাঁটে নাই, আচ্ছা। এবং ডাক্তার সাহেবের অনেক জ্বর আসে,
এবং উনি ওই দিন সন্ধ্যা থেকে প্রলাপ বকা শুরু করেন। উনি প্রায় দেখতে পান যে ওনার যে রুমটা আর কি, রুমটার গেটের কাছ থেকে কেউ যাওয়া আসা করতেছে, হাঁটতেছে। তো ওনার ওয়াইফ শেষ পর্যন্ত না পেরে ওখানকার লোকাল যে মসজিদের ইমাম সাহেব ওনার সাথে কথা বলেন যে ডাকান ওনাকে। উনি আসেন, ইমাম সাহেব এসে ওনাকে দোয়া পড়েন, ঘরটাকে বন্ধ করেন এবং বলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে তো জিন থাকে একটা। আপনি যাকে ইনজেকশন দিয়েছেন ওনার মৃত্যু ছিল, মৃত্যু তো কারো হয় না, মৃত্যু ওনার ওভাবেই ছিল। তো উনি মারা গিয়েছে, ওনার সাথে যে কারিন জিন সেটা কোনোভাবে আপনার কারিন জিনের সাথে কমিউনিকেট করেছে এবং আপনার এই বাসাটায় এসে আপনি যখন একলা ছিলেন আপনার মনের মধ্যে চাপ ছিল এবং ওই কারিনই আপনাকে ভয় দেখাইছে কোনো মতে। আচ্ছা, এবং যাই হোক আমি বন্ধ করে দিচ্ছি আপনার ঘর এবং আপনি ইনশাল্লাহ আপনার আর সমস্যা হবে না, আপনি দোয়া পড়বেন। ওনাকে করে এবং ডাক্তার সাহেব ব্যাখ্যাগুলো বিশ্বাস করেন, ইমাম সাহেবের ব্যাখ্যাগুলো উনি মেনে নেন এবং এরপর ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমি নিজেই কালেক্ট করেছি। যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার নাম সিরাজুল ইসলাম, বর্তমানে উনি আবুধাবিতে থাকেন। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2008 সালের ঘটনা। 2008 সালের জানুয়ারি মাসে। আমরা জানি 2007 সালের নভেম্বরে কিন্তু মানে সিডর হয় বাংলাদেশে, স্পেশালি আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা বেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো ওই সময় কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা কিন্তু আসে, মানে সারা বিশ্বের লোকজন আমাদেরকে সাহায্য করতে থাকে। তো ওই সময় যে সমস্ত এনজিও গুলো তারাও কিন্তু অনেক কর্মকাণ্ড চালিয়েছে এই সমস্ত দুর্গত অঞ্চলে। তো উনি একটা এনজিওতে, ছোট একটা এনজিওতে চাকরি করতেন, সঙ্গত কারণে নাম বলছি না। তো উনি ওই দুর্গত অঞ্চলে যান হচ্ছে পটুয়াখালীর দুমকি উপজেলায়। আচ্ছা, ওখানে উনি কাজের জন্য মানে দুর্গত অঞ্চলে কাজের জন্য গিয়েছিলেন, বাট উনি গিয়েছিলেন জানুয়ারি মাসে। ঘটনাটি ঘটেছিল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মাঝখানে বেশ অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল, ওনারা একটু পরের দিকে গিয়েছেন আর কি। আলো জ্বালানোর পর উনি ওনার বুকের দিকে তাকিয়ে দেখেন ওনার বুকটা লাল হয়ে আছে। তারপর সত্যি সত্যি ওনার বুকের উপর কিছু কিন্তু ভারী কিছু ছিল, তা না হলে কিন্তু লাল হওয়ার কথা না। নর্মালি তো আমরা বোবায় ধরলে তো এই ধরনের কোনো সমস্যা হয় না, কিন্তু উনি চিন্তা করেন তাহলে এরকম লাল হলো কেন, নিশ্চয়ই ভারী কিছু ছিল, কিন্তু তার তো কোনো প্রমাণ পেলাম না। তখন উনি একটু একটু করে ভয় পেতে থাকেন যে না নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে। তখন উনি ওই দিনের মতো ওই ঘটনা ঘটে, উনি আর ওনার সহকর্মীদেরকে শেয়ার করেন নাই। পরের দিন উনি যেটা হয় সেটা হচ্ছে যে উনি রাতে শুয়ে আছেন, শুয়ে থাকার পর হঠাৎ করে ওনার মনে হলো বেশ কিছু ওই একই রকম কিছু ঢুকে ওনার পায়ের আশেপাশে দাঁড়ায় গেল আর কি। এই জিনিসটা দেখে উনি প্রচন্ড ভয় পান, চিৎকার চেঁচামেচি করতে থাকেন। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ওই দরজা নক করতে থাকে, মানে এটা তো পরের দিনের ঘটনা আর কি। দরজা নক করতে থাকে এবং এরকম বেশ কিছুক্ষণ চলার পরে তারা অদৃশ্য হয়ে যায়। তখন উনি একদম ঘেমে যান, তাড়াতাড়ি দরজা খোলেন। দরজা খুলে তো উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন তাকে যখন জ্ঞান ফেরানো হয় তখন বলে এই ঘটনা। তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করে তোমাকে ঢাকার হেড অফিসে পাঠাই দিই। ঢাকা থেকে ওনারা গেছিলেন নাকি, তুমি ওখানে চলে যাও, এখানে তোমার কাজ করার দরকার নেই। ওই ঢাকাতে চলে আসেন, কিন্তু ওনার পায়ের সমস্যা কিন্তু যাচ্ছিল না, ওই যে নির্দিষ্ট সময় কিন্তু পা ভারী হয়ে থাকতো। তো উনি এখানে এসে উনি ডাক্তার দেখান, ডাক্তাররা কোনো সমস্যা ধরতে পারে না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি একটু মানে ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য চাই। তখন উনি কলকাতায় ট্রিটমেন্টের জন্য যান। কলকাতা ট্রিটমেন্টের জন্য যাওয়ার পরে ওখানে একজন মহিলার সাথে তার দেখা হয়, যিনি চিকিৎসার জন্য আসেন। মহিলার সাথে দেখা হওয়ার পর মহিলা বলতেছে যে তোমার কি হয়েছে? বলে আমার তো পায়ে সমস্যা, আমি তো হাঁটতে গেলে আমার ডান পায়ে খুব অসুবিধা হয়, খুব ভারী মনে হয়, ডাক্তার তো কোনো সমস্যা ধরতে পারছে না। তখন বলে যে বাবা তোমার সমস্যা এখানে সলভ হবে না, তুমি দেশে চলে যাও। তো বলে কেন, আপনি এই কথা বলছেন কেন? বলে যে আমি মোটামুটি ঝাড়ফুঁক এই কাজগুলো করি, কিন্তু আমি হসপিটালে আসছি আমার শারীরিক সমস্যার জন্য, এটা ঝাড়ফুঁকের কাজ না। কিন্তু তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার উপর অন্য কিছুর আছর আছে, তুমি দেশে ফিরে যাও, তুমি কোনো পরহেজগার ব্যক্তিতে ঝাড়ফুঁক করো, তাহলে সমস্যার সমাধান হবে ডাক্তারই। তো উনি ওনার কথা বিশ্বাস করেন না, উনি যথারীতি ওখানকার ডাক্তার দেখেন, ডাক্তার ট্রিটমেন্ট করে কোনো সমস্যা ধরতে পারে না। উনি দেশে চলে আসেন, তখন ওনার মাথায় জিনিসগুলো কাজ করে। সৌনক বলছি, পুরান ঢাকা সূত্রাপুর থেকে এসেছি। ঘটনাটা গত বছরের। তো যেটা হয় আমরা সব ফ্রেন্ডরা মিলে, যেহেতু সবাই চাকরি বা বিজনেস করছে, তো ফ্রাইডেটাই একটা সময় পাওয়া যায়। তো গত নভেম্বরের ফ্রাইডেতে আমরা সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করি যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে একটা ফ্রেন্ডের বাসায় যাই। তো আমরা 5 ফ্রেন্ড মিলে আরেকটা ফ্রেন্ডের বাসায় যাই, ওর নাম পারভেজ। তো হাসনাবাদে আমরা যাই, পোস্তগোলা ব্রিজটা ক্রস করে দেন হাসনাবাদ যেতে হয়। একটু বলে রাখা ভালো যে মানে পারভেজের আব্বু আমাদেরকে অনেক আদর করেন, তো যার জন্য দেখা যায় যে আমরা রাস্তায় কখনোই আড্ডা দিই না, কখনো মানে সবাই সবার বাসায় আড্ডা দিই, যে কোনো একটা ফ্রেন্ডের বাসায় যে আমরা দিন আড্ডা দিই। তো আঙ্কেল যেটা করেছেন, ওনার 7 তলা বাসার ছাদে আমাদের জন্য 2টা রুম করে দিয়েছেন। সো একটা সাইডে বাগান আছে ফলের, আঙ্কেল একটু শৌখিন মানুষ। আর দেখা যাচ্ছে রুম আমাদের একটা কিচেন করে দিয়েছে, যে আমরা যদি কখনো রান্না টান্না করি
সো যে ঘটনাটা ঘটে, আমরা সবাই মিলে বিকেলে ওর বাসায় যাই, পারভেজের বাসায়। সো আমরা সবাই মিলে কার্ড খেলছিলাম ওর রুমে, গল্প করছি। তো সাডেনলি যেটা হয় যে ইকবাল ও হঠাৎ করে বলে যে ঠিক আছে আমি একটু ওয়াশরুমে যাব। তো ইকবাল হচ্ছে ওয়াশরুমে যায়। তো দেন পারভেজ হঠাৎ বলে যে ঠিক আছে আমি তাহলে একটু কবুতর দেখে আসি, ওদের ছাদের উপরে আবার যে আরেকটা ছাদ আছে, তখন ওর ভাইয়ের কবুতর গুলো দেখতে যায়। আর সোহাগ যায় হচ্ছে বেসিনে হাত মুখ ধুতে। তো রুমের মধ্যে আমি, মানিক আর হচ্ছে আরাফাত নামে আমরা তিনজন বসে গল্প করছি। তো হঠাৎ মানিক বলে যে ঠিক আছে আমি একটু বাইরের দিকে যাই, গাছগুলো দেখে আসি, যেহেতু ফলের গাছ আছে। তো এই কথা বলে দেন ও বাইরে চলে যায়। তা আমরা বসে বসে গল্প করছি, যে আমি বলছি যে হ্যাঁ অনেক আজকে রাতে ভূত এফএম আছে, ভূত এফএম শুনবো। এই কথা বলতে বলতে হঠাৎ আমরা খেয়াল করি যে মানিক অনেক উচ্চ স্বরে বলছে, এখানে কে, এখানে কি করছো, তোমার নাম কি? এই কথা বলে হঠাৎ করে ও খুব ফোর্সের সাথে দৌড়ে আমাদের রুমের মধ্যে ঢুকে পড়লো। তো ওর চিৎকার শুনে অলরেডি দেখা যাচ্ছে সোহাগ, ইকবাল, উপর থেকে পারবে সবাই চলে আসছে। দেন ও বলছে যে ও দেখেছে স্পষ্টভাবে একটা 2 থেকে 3 বছরের বাচ্চা মেয়ে, পিঙ্ক কালারের একটা ফ্রক পরা, মানে ওর দিকে তাকিয়ে আছে। তো ও যখন জিজ্ঞেস করেছে কথাগুলো যে কে তুমি, এখানে কি করছো, কোথা থেকে এসেছো, তো সে একটা মানে জোরে হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে দৌড় দিয়ে কিচেনের দিকে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে প্রথমত তখন প্রায় 8টা বাজে, ছাদের গেটটা ছিল লক করা, আমরা তালা মেরে রেখেছিলাম। সো নিচ থেকে ছাদে আসা বা ছাদ থেকে নিচে যাওয়ার কোনো ওয়ে কিন্তু ছিল না, আর ছাদে শুধুমাত্র আমরাই ছিলাম। তো তারপরেও যেহেতু এতটা বিশ্বাসের সাথে বলছে যে একজনকে দেখেছে, আমরা সবাই মিলে পুরো ছাদে তন্ন তন্ন করে খুঁজলাম, বাট আসলে ওখানে আমরা কাউকে দেখতে পাইনি, যে কেউই ছিল না। তো এরপরেও যেটা হয় যে ও তখন বলে যে না আমি এখানে থাকবো না, কোনোভাবেই থাকবো না। সো ওকে আমরা বোঝাতে পারছিলাম না, দেন আমরা সবাই মিলে ওখান থেকে চলে আসি। আর যেটা হচ্ছিল, আমি আপনাকে এর আগের ঘটনায় আমি বলেছিলাম যে আমার যেটা হয় কোনো কিছু থাকলে না আমি বুঝতে পারি যে এখানে কিছু একটা আছে, গা একটু ভারী হয়ে আসে। সো তখন ওই ফিলটাই হচ্ছিল। আর ওর মানে আমরা এখন পর্যন্ত আসলে এটা মিলাতে পারছি না যে ওই বাচ্চাটা কোথা থেকে আসলো বা কি হলো।